সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, গত পর্বে আমরা 14 নম্বর পেশা সমাধান করে এসেছি। আজকে আমরা 15 নম্বর পেশা থেকে শুরু করব। তো তোমাদের ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, দেখো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে কমেন্ট বক্সটা চেক করে নিবে। আমাদের ছোট করে ভুল থাকতেই পারে, সেই ছোট করে ভুলটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিই, ঠিক আছে? এবার দেখো, আর যারা আমাদের ফেসবুক পেজটা এখনো ফলো করোনি, তোমরা ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকতে পারো একই নাম দিয়ে। তো চলো আমরা শুরু করি। দেখো বলা হয়েছে দাগ নম্বর 1, আলতাফ সাহেবের মাসিক বেতন ৯,৮৭০ টাকা। প্রতি মাসে তিনি ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা জমা রাখেন? দেখো, আমি তোমাকে একটা সিম্পল একটা কথা বলি। আমরা যে কাজটা এতক্ষণ করছিলাম এই গত পর্বে, সেটা ছিল কিন্তু 4 প্রক্রিয়া সম্পর্কিত যে গুণ, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি। তো এখানে দেখো আমরা যে এই অঙ্ক টাইপের করছিলাম, যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ সব একসাথে থাকে, ব্র্যাকেট আকারে থাকে। তো এই আকারেই মূলত তোমাকে কিন্তু এটা লিখতে হবে, ঠিক আছে? এই আকারে কিন্তু তোমাকে এটা লিখতে হবে, যার কারণে তোমাদেরকে আমি আগে থেকে বলে দিলাম। তো চলো তাহলে আমরা যদি এখন এই আকারে লিখতে যাই, তাহলে কিভাবে লিখবো? ফার্স্টে আমি তোমাদেরকে একটু গাণিতিক বাক্যটা আমাকে আগে লিখতে হবে। কি লিখতে হবে? গাণিতিক বাক্যটা। তো সেই গাণিতিক বাক্যটা আমি ফার্স্টে তোমাদেরকে বলি। দেখো বলা হয়েছে তার মাসিক বেতন কত। তো বেতনটা আমি ফার্স্টে লিখবো ৯,৮৭০ টাকা, ঠিক আছে? এবার দেখো বলা হয়েছে কি, তার প্রতি মাসে ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ খরচ হয়। কি হয়? বাসা ভাড়া বাবদ খরচ হয়। তাহলে আমি এখন কি করব? বাসা ভাড়া বাবদ যদি খরচ হয়, খরচ মানে কি? বিয়োগ। তার মানে ৩,৮০০ টাকা বাসা ভাড়া বাবদ খরচ হয়, আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এবার খেয়াল করি, এবার আসি। বলা হয়েছে এবং ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ হয়। তাহলে এবং আমরা কি করব? ৫,৬৫০ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ হয়। এখানে একটু খেয়াল করি, যদি আমরা ভিতরে বিয়োগ চিহ্ন দিই তাহলে কিন্তু আমরা কোনো ব্র্যাকেট ব্যবহার করতে পারবো না, কিন্তু যদি আমরা এখানে যোগ চিহ্ন দিই তাহলে কিন্তু আমরা এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করতে পারবো। কারণটা হলো, আমি তোমাদেরকে বলি, দেখো এটাও একটা খরচ, এটাও একটা খরচ, আমাদের দুইটা খরচ অ্যাডজাস্ট করে তারপর তো আমাদের মূল টাকা থেকে বাদ দিতে হবে, তাই না? তো এই জন্য মূলত আমরা কি করছি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি সর্বশেষ কি বলছে। বলছে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা করেন, মানে একটা মাসে এই খরচ করার পরে যে টাকাটা থাকে সেটা ব্যাংকে জমা করেন। এর বলছে তিনি বছরে কত টাকা জমা করেন। তাহলে আমাকে বুঝতে হবে বছর মানে কি, এক বছরে কত মাস? এক বছরে 12 মাস। তাহলে আমি যদি এখানে গুণ দিয়ে দিই, কি করি? গুণ। তো গুণ দেওয়ার আগে আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। গুণ 12 দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্টলি গাণিতিক বাক্যটা সুন্দরভাবে হয়ে গেল, ঠিক আছে? তাহলে তোমরা সুন্দরভাবে দাগ নাম্বার দিবা। এখানে দাগ নাম্বার কত আছে? 1। তো দাগ নাম্বার দিবা সুন্দরভাবে 1 দিয়ে লিখবে সমাধান, ঠিক আছে? সমাধান লেখার পরে লিখবে কি? গাণিতিক বাক্যটি। গাণিতিক এই যে গাণিতিক বাক্যটি লেখার পরে সমান সমান দিয়ে এটা সুন্দরভাবে লিখে ফেলবা, ঠিক আছে? এবার জাস্ট আমাকে এখান থেকে হিসাব করতে হবে। কিভাবে হিসাব করব খেয়াল করি। তাহলে প্রথম আমাকে নিয়ম হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করা। তো ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত আমাদের যা আছে সুন্দরভাবে তাই আমরা লিখে দিলাম। এবার বিয়োগ। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট যেটুকু রয়েছে সেটুকুকে যোগ করি। দেখো 0 আর 0 যোগ করলে হয় 0, 0 আর 5 যোগ করলে হয় 5, 6 আর 8 যোগ করলে হয় 14, 4 হাতে আমাদের 1, 3 রাখে 4, 5 আর 4 9। এটা কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। গুণ এ পাশে কত ছিল? 12 আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেল। এবার দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা আগে করি। দেখো এখানে 0 0 মিলে গেল 0, 7 থেকে যদি আবার 5 বাদে থাকে 2, 8 থেকে 4 বাদে থাকে 4, 9 আর 9 মিলে গেল, বামে 0 বসে না। আর এই পাশে গুণ 12 আমরা এখানে কি করলাম? বসিয়ে দিলাম। এখন আমরা জাস্ট এটা গুণ করব। তো এটা যদি গুণ করি আমাদের কত হবে? আমাদের হবে হচ্ছে 5,040 টাকা। তার মানে সে বছরে জমা করে কত? 5,040 টাকা। তার মানে লিখবে, উত্তর লিখবো যে আলতাফ সাহেব এক বছরে জমা করেন 5,040 টাকা, ঠিক আছে? আমি কিন্তু উত্তরটা মুখে মুখে সুন্দর করে তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু গাণিতিক বাক্য লিখতে হবে, যার কারণে কিন্তু আমি এটা গাণিতিক বাক্য আকারে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা আরেকটা কাজ করব। এখন কথা হলো, স্যার আমরা তো এইভাবে না করে আরেকভাবে করতে পারি, যে আমরা যে টাকা খরচ করছি সেটাকে আমরা বাদ দিয়ে গুণ 12 দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা সেভাবে করতে পারো, যে আমাদের মাসিক বেতন কত ছিল? ৯,৮৭০ টাকা, ৯,৮৭০ টাকা। তাই এখন এখান থেকে আমরা খরচগুলো বাদ দিব। খরচগুলো কত কত ছিল? আমাদের ছিল হলো বিয়োগ 3,800
টাকা 3800 টাকা, 8 ছিল হচ্ছে 5650 টাকা। এখন এগুলো আমরা কি করব, বিয়োগ দেব। হ্যাঁ দিতে পারি, বিয়োগ দিয়ে আমাদের বের হবে কত, 420 টাকা। তো এক মাসে জমা করে 420 টাকা, 12 মাসে যোগ করে 420 গুণ 12। হ্যাঁ তোমরা এইভাবেও কাজটা করতে পারো, তবে আমি তোমাদেরকে ওইভাবে করালাম। তার কারণটা হচ্ছে, কারণ হচ্ছে ওখানে আমাদের গাণিতিক বাক্য আকারে উপরে আমরা এতক্ষণ করে আসছি, যার কারণে কিন্তু মূলত তোমাদেরকে আমি ওইভাবে করিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন তোমাদের কাছে যেটা সুবিধার মনে হয়, যেটা সহজ মনে হয় সেটা তোমরা করবা। আচ্ছা তাহলে এবার আসি এটাই দেখো, দাগ নম্বর 2 বলা আছে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। তার মানে আবার 5 লিটার পানি আসতেছে আর খরচ হচ্ছে 2 মিনিট, এটা কিন্তু প্রত্যেক মিনিটে। বলা হয়েছে যদি 10 মিনিট পানির ট্যাঙ্কটি 10 মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে। আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো আমাদের এক এক মিনিটে পানি আসছে 5 লিটার করে, মানে প্লাস। এবার বলা হয়েছে ওই আবার 1 মিনিটে পানি চলে যাচ্ছে 2 লিটার করে, মানে পানি খরচ হয়ে যাচ্ছে। এবার বলা হয়েছে এইভাবে যদি আমাদের 10টা মিনিট চলতে থাকে তাহলে এক্স্যাক্টলি আমরা কত লিটার পানি আমাদের ট্যাঙ্কে থাকবে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাও ঠিক গাণিতিক বাক্যে করতে পারি। গাণিতিক বাক্যটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এবং সমাধানে কিভাবে করবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো ফার্স্টে দাগ নম্বর 2 লেখো সমাধান। ঠিক আছে, সমাধান লিখলাম। লেখার পরে এবার লিখবো গাণিতিক বাক্যটি। কি লিখবো, গাণিতিক বাক্যটি। আচ্ছা গাণিতিক বাক্যটি কি লিখবো, এটা হলো তোমাদের মনের প্রশ্ন। তো চলো আমি দেখি। আমার মনে আছে প্রথম আসছে কত, 5 লিটার করে। আচ্ছা আমাদের খরচ হচ্ছে কত, 2 লিটার করে। তাহলে এটার পর আমরা কতক্ষণ চলবে, 10 মিনিট, গুণ 10। তাহলে আমরা যদি খেয়াল করি 3, আমরা এখানে চাইলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। 3 থাকে গুণ কত, 10। ঠিক আছে, এখন যদি গুণ করি কত হবে, 30 লিটার। তাহলে কত লিটার পানি থাকবে, 30 লিটার। এটা হলো আমাদের গাণিতিক যে বাক্য সেই প্রক্রিয়ায়। এখন যদি আমরা ইজিলি আসি, যে আমরা স্বাভাবিক যেভাবে আমরা জানি সেইভাবে যদি আসি, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখবো যে পানি আসে। কি লিখবো, পানি আসে। কতটুকু আসে, 5 লিটার। আচ্ছা পানি খরচ হয়, পানি খরচ হয় কতটুকু, 3 লিটার। সরি 3 লিটার না, 2 লিটার। 2 লিটার। ঠিক আছে, খরচ হয় মানে কি বিয়োগ, তার মানে কি পানি জমা হয়। তাহলে জমা হয় কতটুকু, 3 লিটার করে। 3 লিটার যদি জমা হয় তাহলে এটা কিন্তু প্রতি মিনিটে 3 লিটার জমা হয়। তাহলে অর্থাৎ 10 মিনিটে জমা হবে। 10 মিনিটে পানি জমা হবে। তাহলে 1 মিনিটে যদি 3 হয় তাহলে 10 মিনিটে 3 গুণ 10, তার মানে কত হবে, 30 লিটার। তাহলে দেখো আমি কিন্তু তোমাদের দুইটা নিয়মেই কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় ঠিক সেটাই তোমরা করতে পারো। এবার আসি, দেখো এরপরে কি বলা হয়েছে খেয়াল করি। দেখো বলা হয়েছে তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচে চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল, 8টি চেয়ার ক্রয় করলো। মোট মূল্য 3 জন সন্তানকে ভাগ করে দিল, প্রত্যেকে কত টাকা করে দিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা অঙ্ক। ঠিক আছে, তো এখন আমি তোমাদের এখানেও ঠিক একইভাবে দুইটা ভাগে দেখাই দিব। তো প্রথম আসি, আলমারি কিনছে একটি, তাহলে আলমারি কিনছে কয়টি, একটি, তার মানে 1 গুণ। আচ্ছা টেবিল কিনছে 2টি, মানে কি হচ্ছে টেবিল 2 গুণ। আচ্ছা চেয়ার কিনছে কয়টি, 8টি, তার মানে 8টি হলো চেয়ার গুণ। এখন এই টাকাটা কেনার পরে তারা 3 জন কি করছে, সুন্দরভাবে এটা ভাগ করে দিয়েছে। তাহলে আমরা যে কাজটা করবো, গাণিতিক বাক্য যে লিখতে যাই, তাহলে একইভাবে আমরা গাণিতিক বাক্যকে লিখবো। দাগ নম্বর দেব 3, লিখবো সমাধান লিখবো গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। তাহলে প্রথম আসি, আমাদের প্রথমে কি কাজটা করছি, আমরা প্রথম যেটা করছি সেটা হচ্ছে আমরা আলমারি ক্রয় করছি। কয়টি ক্রয় করছি, আলমারি ক্রয় করছি কিন্তু আমরা একটা নাকি দুইটা, আমরা খেয়াল করি। আলমারি ক্রয় করছি একটা, তাহলে আমরা একটা আলমারির মূল্য কত, দেখে আসি। একটা আলমারির মূল্য হচ্ছে 8700 টাকা। তাহলে আমরা এখানে লিখবো
8700 গুণ 1। আচ্ছা, আগে আমরা এটা লিখলাম, এবার একটু করে ফাঁকা দিয়ে আমরা এর পরটা কি করছি, টেবিল ক্রয় করছি কয়টা, 2টা, 2100 টাকা। তাহলে একটু ফাঁকা দিব, তাহলে 2100 গুণ কত, 2। তারপর আরেকটু ফাঁকা দিয়ে লিখবো চেয়ার ক্রয় করছি কত, 750, কয়টি, 8টি। তাহলে একটু ফাঁকা দিয়ে লিখবো 750 গুণ 8। এবার আমরা এখানে বুঝতে হবে, খুব সহজে খুব ইজিলি এটা বুঝতে হবে। তোমরা চাইলে এটা কাজ করতে পারো, ব্র্যাকেট দিয়ে, একাধিক ব্র্যাকেট দিয়ে কাজ করতে পারো, আবার একটা ব্র্যাকেটের মধ্যে কাজটা করতে পারো। কিভাবে? আচ্ছা, একটা ব্র্যাকেট যদি দাও, এখন দেখো আমরা এটা যে ক্রয় করছি এগুলো সব কি আমার খরচ না, তো খরচগুলো আমাকে অ্যাডজাস্ট করতে হবে, যোগ করতে হবে, তাই আমি এখানে যোগ চিহ্ন দিলাম। এটা হলো একটা ব্র্যাকেটের মধ্যে। এবার কথা হলো এই খরচগুলো আমাকে কি বলা হয়েছে, যে প্রত্যেকে কত টাকা করে দিলেন, অর্থাৎ আমাদের এটা আমরা একটু খেয়াল করি। দেখো মোট মূল্য সমান 3 ভাগে ভাগ করে দিল। তাহলে আগে আমাকে মোট মূল্যটা বের করতে হবে, বের করার পরে যেটা হবে সেটা কি হবে, সমান 3 ভাগে ভাগ করে দিচ্ছি। তার মানে কি 3 দিয়ে আমরা ডাইরেক্টলি ভাগ করে দিব, তাহলে আমরা সেই 3 এখানে ভাগ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখন যদি এখানে একটু ক্যালকুলেশন করি, কত আসে একটু খেয়াল করি, 8700 যোগ 4200 যোগ 540 0 756 আর 4 60, তারপর 6000 ভাগ 3। এখন জাস্ট আমাদের এগুলো কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করি, দেখো একটা দুইটা করে শূন্য মিল আছে, আমরা দুটো শূন্য বসিয়ে দিলাম। এরপর 0 আর 2 2 আর 7 9, 6 আছে 10, 10 আর 8 18, 18900। এটাকে আমি ভাগ করবো কত দিয়ে, 3 দিয়ে। তো 18900 যদি ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে আমার 6300 টাকা করে। তোমরা একটা ভাগটা করে নিবা, ঠিক আছে, তোমরা ভাগটা করে নিবা। তাহলে আমরা কত পাচ্ছি, এক একজনে কত পাচ্ছি, 6300 টাকা করে। তাহলে কিন্তু এটা আমরা হয়ে গেল, তার মানে এক একজন আমার দিবে 6300 টাকা করে। এটা কিন্তু গাণিতিক বাক্যে আমরা করে ফেললাম। ঠিক আছে, এবার যদি তোমরা এটা গাণিতিক বাক্যে না করে বিপরীত ভাবে করতে চাও, তাহলে সেটা কিভাবে করি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। তাহলে প্রথম আমরা লিখবো মোট খরচ। একবারে যদি লিখতে যাই তাহলে মোট খরচ লিখবো, বা লিখবো তোমাকে আলমারি মূল্য, আলমারির মূল্য। তো খেয়াল করো, আলমারি ক্রয় করছি কয়টা, একটা, কত টাকা দিয়ে, 8700 দিয়ে। 8700 গুণ 1 সমান কত, 8700 টাকা। টাকা পরে লিখি। এবার আসি আলমারির পরে কি করছি, টেবিল ক্রয় করছি। তাহলে টেবিলের মূল্য। আচ্ছা, টেবিল ক্রয় করছি কত টাকা দিয়ে, 2100 টাকা দিয়ে। কয়টা ক্রয় করছি, 2টা, তার মানে কত হয়েছে, 4200 টাকা। এখানে টাকা লিখি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে চেয়ার। আচ্ছা, চেয়ার ক্রয় করছি কয় টাকা দিয়ে, 750 টাকা দিয়ে। কয়টা, 8। এটা গুণ করলে কত হবে, আমাদের 6000 হবে। ঠিক আছে, এবার আমরা এখানে লিখবো মোট মূল্য। কত লিখবো, মোট মূল্য বা মোট খরচ, তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো। তো এটা যদি যোগ করি কত হবে, আমাদের 18900 টাকা হবে। ঠিক আছে, এবার লিখবো কি, প্রত্যেকে দিবে, তার মানে কি 18900 আমরা 3 দ্বারা ভাগ করে দিব, তাহলে কত হবে, 6300 টাকা। দেখো আমি কিন্তু তোমাদের দুইটা নিয়মে কিন্তু কাজটা করে দিলাম। ঠিক আছে, খুব ইজিলি, খুব সহজভাবে দুইটা নিয়মে আমি কিন্তু কাজটা করে দিলাম। এবার আমরা যে কাজটা করবো, দেখো এরপরে কি রয়েছে, ওই যে কাজটা আমরা করছি আলমারির, সেটা কিন্তু হিসাব আমার এখানে দেওয়া রয়েছে, তোমরা খুব সুন্দরভাবে এটা দেখে নেবে। এবার দেখো পরে আমাকে বলা হয়েছে 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন, যাওয়ার পরে তারা উপরের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি আলমারি, 3টি টেবিল, 12টি চেয়ার কিনলেন। মোট মূল্য তারা 5 জনে সন্ধ্যাকে ভাগ করে দিলেন, প্রত্যেকে কত টাকা করে পাবেন। তো আমি ঠিক এটা আমি এই যে গাণিতিক বাক্য রয়েছে, গাণিতিক বাক্যের আকারে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে, খেয়াল করো। তাহলে আমাদের 2টি আলমারি করে করছে, কয়টি আলমারি, 2টি আলমারি। তার মানে আমরা কি লিখতে পারি, 8700 গুণ 2 যোগ, এরপর আছে 3টি টেবিল। তো টেবিলের মধ্যে কত, 2 1 0 0 গুণ কত, 3। আচ্ছা, এরপর বলা হয়েছে 12টি চেয়ার যোগ, চেয়ারের মধ্যে কত, 750 টাকা করে। কয়টি কিনছে, 12টি। আচ্ছা, এবার খেয়াল করো, এটা কেনার পরে এটা কয়জনে মিলে ভাগ করছে, 5 জনে। তাহলে আমি এখানে দিব কি, ভাগ 5। এ দেখো আমাদের কিন্তু গাণিতিক বাক্যটা হয়ে গেল। এখন জাস্ট আমরা এটা কি করব, একবারে ক্যালকুলেশন করব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের উত্তরটা
পেয়ে যাব। তাহলে কিভাবে? তো প্রথমে যদি আমরা এই দুটো গুণ করি, প্রথমে যদি আমরা এই দুটো গুণ করি, কারণ গুণের কাজ আগে, গুণ করলে কত হবে আমাদের 17,400 টাকা যোগ, আমরা যদি এই দুটো গুণ করি কত হবে 6,300 টাকা যোগ, আমরা যদি এই দুটো গুণ করি কত হবে একেবারে হুবহু 9,000 টাকা, আর এই যে ভাগ চিহ্ন 5। এবার খেয়াল করো, আমার এখানে ধরতেছি না, আমি এটা নিচে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা তিনটা যদি যোগ করি, তিনটা যোগ করে দেখা যাবে তিনটা যোগ করলে 32,700 টাকা হচ্ছে। আর এটা যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 6,540 টাকা। তার মানে এক একজন আমাদের 6,540 টাকা করে দিবে। এটাই হলো আমাদের এক্স্যাক্টলি উত্তর। তাহলে আশা করি এটাও খুব ইজিলি, খুব সহজে তোমরা বুঝতে পেরেছো, আয়ত্ত করতে পেরেছো। এবার আমরা চলে যাবো, দেখো এখানেও ঠিক একইভাবে মিনা এবং রিনার একত্রে এত টাকা আছে, রিনার চেয়ে মিনার এত টাকা বেশি আছে, মিনা এবং রিনার প্রত্যেকে কত টাকা আছে, তাহলে এটা আমাকে বের করতে হবে। যেটা বেশি থাকবে যেটা কম থাকবে সেটাকে আমরা বাদ দিয়ে নিব। তো দেখো এই জন্য রিনার আছে কত, তার থেকে আমরা যেটা বেশি আছে সেটাকে বাদ দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা কি করছি, 2 দ্বারা ভাগ করছি। তো 2 দ্বারা ভাগ করার পরে দেখা যাবে 2 দ্বারা ভাগ করে কত হয়েছে 3,486 টাকা। এখন খেয়াল করি আমার কম আছে কার, দেখো মিনা এবং রিনার একত্রে এত টাকা আছে, রিনার থেকে মিনার বেশি আছে, তার মানে কম আছে কার রিনার, তার মানে এই টাকাটা হচ্ছে রিনার টাকা। এইবার বলছে রিনার বেশি আছে, কত টাকা বেশি আছে 560 টাকা। তাহলে এই 560 টাকা যদি আমি এসে যোগ করে দিই তাহলে যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে আমার কার টাকা, মিনার টাকা। ঠিক আছে, তাহলে রিনার আছে কত, ওই যেটা আমরা পেয়েছি, আর মিনার 560 টাকা যোগ করে যেটা হয়েছে সেটা। আবার যদি তোমরা যোগ করো তাহলে দেখবা আমাদের এখানে 7,532 টাকা হচ্ছে। এবার ঠিক একইভাবে এখানে একটা খেয়াল করে, এখানে পিতা ও কন্যার বয়স দেওয়া রয়েছে, বলা হচ্ছে পিতা কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? 4 গুণ ভালোভাবে বুঝতে হবে। দেখো পিতার বয়স 4 গুণ, কন্যার বয়স 1 গুণ, তাহলে দুইটা মিলে কত হলো 5 গুণ। তাই দেখো লিখছি পিতা ও কন্যার বয়সের সমষ্টি 5 গুণ। ঠিক আছে, তো এটা আমরা কতটা 5 গুণ। এবার আমরা 5 দিয়ে প্রথমে এটাকে ভাগ করব। তো 5 দিয়ে যদি এটাকে ভাগ করি কত হয় 16। তাহলে ছোটকে কন্যা, তাহলে এই 16টা হচ্ছে কন্যার বয়স, আমাকে বের করতে কার পিতার বয়স, তাহলে এর সাথে কত গুণ করতে হবে 4 গুণ, 4 গুণ যদি গুণ করি 64 বছর, তাহলে এই 64 বছর হচ্ছে আমাদের পিতার বয়স। আর এদিক 64 আর এদিক 16 দুটো যোগ করলে আবার কত হচ্ছে আমাদের 80 বছর হচ্ছে। এবার দেখো বলা হয়েছে মলি ও রাজুর একত্রে বয়স, একত্রে 8,580 টাকা আছে। রাজুর অপেক্ষা মলি এত টাকা কম আছে, আর মলি ও রাজুর প্রত্যেকে কত টাকা আছে। আগে বুঝতে হবে মলের কি আছে, কম আছে, তাহলে কম যেটা রয়েছে সেটা আগে আমরা এটা বিয়োগ করে দিব। কি করব, বিয়োগ করে দিব। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো, এটা হলো সবথেকে বেশি জিনিস বা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা হলো একটা জিনিস। আর আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে কম আছে, কম দিয়ে তুমি বিয়োগ করতে পারো, আবার এইটা তোমরা এসে যোগ করে কাজটা করতে পারো। অর্থাৎ এটা দুইটা উপায় করা যায়। একটা হলো 8,580 টাকার সাথে 480 টাকা যোগ করে, আর একটা হচ্ছে 8,580 টাকা থেকে 480 টাকা বিয়োগ করে। তাহলে এখানে যদি কম আছে তাহলে মানে আমরা বিয়োগ করেই কাজটা করে দিই তোমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি, যে রাজুর আছে, ঠিক আছে, কি লিখবো, রাজুর আছে, দেখো এই পূর্বের অঙ্কের মতো, একেবারে হুবহু পূর্বের অঙ্কের মতো। তাহলে এখন খেয়াল করি, দেখো আমাদেরকে বলা হয়েছে ছোট, আগে আমরা ছোটটা সবসময় বেছে নিব। তাহলে ছোটকে একটু বুঝি, মলি এবং রাজুর মধ্যে কার অঙ্কের পরিমাণটা ছোট, অর্থাৎ কার টাকার পরিমাণটা ছোট। তাহলে বলা হয়েছে দেখো রাজু অপেক্ষা মলের এত টাকা কম আছে, তার মানে মলের টাকাটা আমার কি ছোট। তাই লিখবো যে অর্থাৎ মলের টাকা হচ্ছে আমাদের এই দুটা বিয়োগ করার পরে যেটা থাকবে তার অর্ধেক। ঠিক আছে, বা মলের আছে এটা আমরা লিখতে পারি। তাহলে লিখবো কি, এখানে দাগ নাম্বার দাও, দাগ নাম্বার কত 4। ঠিক আছে, লেখো সমাধান। এখন কি লিখবো, মলের আছে, মলের আছে, মলের কত আছে সেটা বের করার আগে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কত, 8,580 টাকা থেকে বিয়োগ করবো 480 টাকা। এবার লিখবো এর অর্ধেক, এর কি অর্ধেক। ঠিক আছে, আচ্ছা এর যদি বিয়োগ করি থাকে কত, আমাদের যদি এটা বিয়োগ করি থাকে আমাদের 8,100 টাকা, 8,100 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে এই 8,100 টাকার আমাকে কি করতে হবে, অর্ধেক করতে হবে। তাহলে এখন লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন
মতে। আমরা কিন্তু এখানে আগে কিন্তু অর্ধেক কথাটা উল্লেখ করে দিয়েছি, তার মানে আমাকে এখন 8100 ভাগ কত হবে 2 হবে। যদি ভাগ করি দেখা যাবে আমাদের 4050 টাকা এটা হচ্ছে। তার মানে বলতে পারি এই 4050 টাকা হচ্ছে ছোট। ছোট মানে কার? মলের টাকা। এবার বলা হয়েছে রাজুর টাকা। রাজুর টাকা আমাকে বেশি বলা হয়েছে কয় টাকা? 480 টাকা আমাকে বেশি আছে। তাহলে এটা হবে কার টাকা? মলের টাকা। এখানে লিখলাম মলের আছে। তাহলে মলের আছে কত টাকা? 4050 টাকা। অতএব রাজুর আছে। রাজুর আছে বলা হয়েছে রাজুর হলো 480 টাকা বেশি আছে, যোগ 480 টাকা। এখন যোগ করি, 0 আর 0 যোগ করলে কত হবে? 0। 8 5 13, 3 হাতে আমাদের 1, 4 রাখে 5 আর এখানে 4 বসে গেল। তার মানে 4530 টাকা এটা হচ্ছে কার? রাজুর টাকা। আমরা কিন্তু সুন্দরভাবে তোমাদের জিনিসটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা কিন্তু উত্তরটা লিখে ফেলে। উত্তরটা আমি আর তোমাদেরকে লিখে দেখালাম না, ঠিক আছে? একেবারে ইজি অঙ্ক। এরপর দেখো, এরপরে আসলাম 17 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ঐকিক নিয়ম। কি বলা হয়েছে? ঐকিক নিয়ম। এখানে বলা হয়েছে 8টি ডিমের দাম 72 টাকা, 15টি ডিমের দাম ক্রয় করতে কত টাকার প্রয়োজন হবে। তো এই ঐকিক নিয়মে যাই থাকুক না কেন তোমরা প্রত্যেকবার চেষ্টা করবে যে কয়টা দাম থাকবে তাকে আগে একে প্রকাশ করা, তারপরে আমাদের কাঙ্ক্ষিত যে দামটা সেটা আমাকে প্রকাশ করা। তো দেখো এখানে 8টি ডিমের দাম 72 টাকা, তো একটি ডিমের দাম কত হবে? 72 ভাগ 8, তারপরে 9 হবে। এবার হচ্ছে 15টি ডিমের দাম, তাহলে 9 এর সাথে যদি 15 আমরা গুণ করি তাহলে আমরা মূলত পেয়ে যাব। তো 9 এর সাথে 15 গুণ করলে কত হয়? 5 9 45 এর 5 হাতে আমাদের 1, 9 এর 5 45, ঠিক আছে? 145 টাকা। সরি 135 টাকা, একটু করে মিস্টেক হয়েছে। 135 টাকা, 135 টাকা, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসে দেখো এখানে বলা হয়েছে 4টি কলমের মূল্য 80 টাকা হলে 10টি কলমের মূল্য কত? একেবারে সিম্পল নিয়ম, আমরা করে ফেলি। তাহলে প্রথম লিখবো যে 4টি কলমের মূল্য 80 টাকা, অর্থাৎ একটি কলমের মূল্য। লিখবো সমাধান। তোমরা কিন্তু সমাধান সুন্দরভাবে লিখে নিবা, ঠিক আছে? সমাধান লেখার পর দাগ নম্বর কত? দাগ নম্বরটা দিয়ে দিই। দাগ নম্বর হচ্ছে 1, 1 দাগের সমাধান। আচ্ছা লিখবো কি 4টি কলমের মূল্য, 4টি কলমের মূল্য কত? 80 টাকা। অতএব একটি কলমের মূল্য 80 ভাগ 4, আপনার কত হবে? 20 টাকা, ঠিক আছে? এবার আমাদের বের করতে হবে কয়টি কলমের মূল্য কত বলা হয়েছে? 10টি। তাহলে এখন 10টি কলমের মূল্য, তাহলে 20 গুণ 10, তাহলে কত হবে? 200 টাকা। তাহলে 4টি কলমের মূল্য যদি 80 টাকা হয় 10টি কলমের মূল্য কত হবে? 200 টাকা, ঠিক আছে? এটা ক্লিয়ার। এবার আসি বলেছে একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি হয়, তাহলে 4 সপ্তাহে ওই কারখানায় কতটি মোটরসাইকেল তৈরি হবে? আগে আমাকে বের করতে হবে 4 সপ্তাহ সমান কত। তাহলে এখানে প্রথম লিখব দাগ নম্বর 2, আমরা জানি 1 সপ্তাহ সপয়তয় 1 সপ্তাহ সমান 7 দিন। 7 দিন। আচ্ছা এখানে কত সপ্তাহের কথা বলা হয়েছে? 4 সপ্তাহ। তাহলে অতএব 4 সপ্তাহ সমান, তাহলে 7 গুণ 4 কত হলো? 28 দিন। 28 দিন। এবার খেয়াল করি আমাকে বলা হয়েছে 5 দিনে তৈরি হয় এই কয়টি, আমাকে 28 দিনে কতটি তৈরি হবে সেটা বের করতে হবে। তাহলে প্রথম লিখব যে 5 দিনে তৈরি হয়, 5 দিনে মোটরসাইকেল তৈরি হয়। পাঁচ দিনে মোটরসাইকেল তৈরি হয়। কতটি তৈরি হয়? 2450টি। তাহলে এখানে লিখব 2450টি। এবার আমরা বারবার করে বলছি যে আমরা প্রত্যেকবার একে প্রকাশ করব, তাহলে এটাকে বের করব। অতএব একদিনে তৈরি হয়
তাহলে এটাকে আমরা ভাগ করে নিব 2 4 5 0 ভাগ 5। ঠিক আছে, তাহলে এটাকে যদি ভাগ করি আমাদের কত হবে সেটা আমরা একটু খেয়াল করি। দেখো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 4 9 0 3। এটা কিন্তু একদিনে। এবার আমরা বের করব 28 দিনে কতটি তৈরি হয়। তাহলে অতএব 28 দিনে মোটরসাইকেল তৈরি হবে। কত তৈরি হয় 4 9 0 গুণ 28। এখানে কত হবে টি, দুইটা যদি গুণ করি কত হবে 1 3 7 2 0 টি। দেখো আমাদের কিন্তু এটার কিন্তু উত্তর হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আসি এরপরে। দেখো বলা হয়েছে 4 মিনিটে 200 মিটার হাঁটে। মিনা 4 মিনিটে 200 মিটার হাঁটে। সে বলা হয়েছে আধা ঘন্টায় কত মিটার হাঁটবে। তো আধা ঘন্টা মানে কত, আধা ঘন্টা মানে 30 মিনিট, আধা ঘন্টা মানে কত 30 মিনিট। তাহলে আমরা এটা একটু সুন্দরভাবে ক্যালকুলেশন করে নিব যে আমরা জানি সমাধান আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার করেছে আধা ঘন্টা, আধা ঘন্টা মানে কি অর্ধেক মানে হাফ। তাহলে 1/2 ঘন্টা সমান কত হবে 60/2, তার মানে 30 মিনিট। ঠিক আছে, 30 মিনিট আমরা বের করে ফেললাম। এর বলা হচ্ছে 4 মিনিট 200 মিটার হাঁটে। তাহলে এখন লিখব যে মিনা 4 মিনিটে হাঁটে কতটুকু হাঁটে 200 মিটার। তাহলে সে 4 মিনিটে 200 মিটার হাঁটে। তাহলে আমাকে এটাকে অতএব মিনা 1 মিনিটে হাঁটে বের করতে হবে 200 ভাগ 4 মিটার, তার মানে কত হবে 50। তাহলে সে 1 মিনিটে 50 মিটার হাঁটে। এখন আমাকে বের করতে হবে কত, অতএব মিনা 30 মিনিটে হাঁটে। তাহলে এই যে 50 গুণ 30 মিনিট, তার মানে হচ্ছে কত 1500 মিটার। 1500 মিটার। দেখো আমাদের কিন্তু উত্তর কিন্তু হয়ে গেল। কত হয়েছে 1500 মিটার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে আয়শা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল 24টি পেন্সিল কেনার জন্য কত টাকা দেবে। তো এটাও ঠিক একইভাবে আমাকে আগে একটি পেন্সিলের দাম বের করতে হবে। আমাকে কি করতে একটি পেন্সিলের দাম বের করতে হবে। তো এখন এটার জন্য আমাকে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে, খেয়াল করো। তো এটার আগে আমাকে বলা হয়েছে যে সমস্যাটি নিচের ছকে উপস্থাপন করি। নিচের ছকে আমাকে উপস্থাপন করতে হবে। দেখো বলা হয়েছে খালি ঘর পূরণ করি। ঠিক আছে, খালি ঘর পূরণ করি। তো দেখো এখানে পেন্সিল আছে 1 2 3 4 এইভাবে 40টা মতো দেওয়া রয়েছে পেন্সিলের হিসাব। ঠিক আছে, মানে 40টা মতো পেন্সিল এখানে দেওয়া রয়েছে। আমাকে এখানে 8টা পেন্সিলের দাম দেওয়া রয়েছে। 8টা পেন্সিলের দাম কত 64 টাকা। তো এখন একটা পেন্সিলের দাম কত, 2টা পেন্সিলের দাম কত, 3টা 4টা 5টা 6টা এইভাবে কয়টা পেন্সিলের দাম কত আমাকে জাস্ট খালি করে পূরণ করতে হবে। তো কিভাবে করব, তো খেয়াল করি। দেখো আমরা যখন 64কে 8 দ্বারা ভাগ করছি, যে 8টা পেন্সিলের দাম কত 64 টাকা। এখানে 8টা পেন্সিলের দাম 64 টাকা। ঠিক আছে, তো তখন আমরা কত পাইছি 8 পাইছি। কত পাইছি 8 পাইছি। এখন দেখো আমাকে বের করতে হবে কয়টার মূল্য 24টার মূল্য। তাহলে 24টার মূল্য কত পাইছি 192। তার মানে এখানে যেখানে 24 আছে সেই বরাবর আমরা লিখবো কত 192। এটা হলো 24টার মূল্য। এবার আমরা 8 দিয়ে আমরা এখানে 20টার মূল্য বের করব। তো 8 দুগুণে কত 16, তার মানে 160 টাকা। 20টার মূল্য কত হবে 160 টাকা। এবার আমরা 8 দিয়ে বের করবো 16টার মূল্য। কটা মূল্য বের করবো 16টা। 16। তো 16টার ক্ষেত্রে কত হবে সেটাও আমাকে পর্যায়ক্রমে ধাপে ধাপে বের করতে হবে। চলো সেটা আমরা বের করে ফেলি। গুণ করতে হবে জাস্ট। দেখো 6 এটা 48 8 হাতে আমাদের 4, 8কে 8 4 12 মানে 128 টাকা। তো 16টার মূল্য কত হবে 1 2 28। এবার আমরা বের করব 12টার মূল্য। তাহলে 12টার মূল্য কত হবে খেয়াল করি। 12টার মূল্য 8 12 96 টাকা। তাহলে এখন 12টার মূল্য কত হবে 96 টাকা। আর 10টার মূল্য কত হবে 8 10কে 80 টাকা। এবার কত হবে 6টার মূল্য কত হবে 6টার মূল্য হবে 6 এটা 48 টাকা। 4টার মূল্য কত হবে 4টা 32 টাকা। 3টার মূল্য কত হবে 3 এটা 24 টাকা। 2টার মূল্য কত হবে 8 2 16 আর একটার মূল্য কত হবে 8 টাকা। তাহলে দেখো আমরা কিন্তু সুন্দরভাবে বক্সটা পূরণ করে ফেললাম।
ঠিক আছে। ও আমাদের এখানে একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে 32 এবং 40, এই দুটো বাদ পড়ে গেছে, তো আমরা এটাও করে ফেলবো। তাহলে 8 গুণ 32, তাহলে 8 দুগুণ 16 6, হাতে আমাদের 3 আর 24 আর 1 25, তার মানে কত হচ্ছে 256 টাকা। তাহলে 32টা মূল্য কত হবে 256 টাকা। ঠিক আছে। আচ্ছা এবার আমরা 40টা মূল্য বের করবো। 8 গুণ 40 সমান সমান 4টা কত 32 আর শূন্য পাশে বসে গেল, তার মানে 320 টাকা, 320 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এখানকার যে কাজটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা করে ফেললাম। এবার দেখো বলা হয়েছে যদি পেন্সিলের সংখ্যা 3 গুণ বেশি হয় তাহলে মূল্য কিভাবে পরিবর্তিত হবে, যদি মূল্য অর্ধেক হয় তাহলে পেন্সিলের সংখ্যা কিভাবে পরিবর্তিত হবে, এটা তোমাকে এখানে জাস্ট একটা কোশ্চেন আকারে দেওয়া রয়েছে। 3 গুণ বেশি হয়, পেন্সিলের সংখ্যা বলেছে 3 গুণ বেশি হয়, তাহলে এখানে 3 গুণ মানে কত 3 24 72টি, তাহলে সেক্ষেত্রে মূল্য কিভাবে পরিবর্তিত হবে, তাহলে মূল্য ঠিক 3 গুণ বৃদ্ধি পেয়ে যাবে, আমাদের যে কয়টা মূল্য ছিল তার থেকে 3 গুণ বৃদ্ধি পেয়ে যাবে, সিম্পল। দেখো এখানে বলা হয়েছে মূল্য 2 গুণ 3 গুণ হবে যখন পেন্সিলের মূল্য সংখ্যা 2 গুণ 3 গুণ। এখন এটা যদি একটু খেয়াল করো, আমাদের পেন্সিল এক্স্যাক্টলি আমাদের ছিল কয়টা, পেন্সিল ছিল আমাদের 8টা, আর 8টা পেন্সিলের দাম ছিল কয়টা 64 টাকা, তার মানে আমরা একটা পেন্সিলের দাম কত পাচ্ছিলাম 8 টাকা। এখন আমাকে প্রথম বলা হয়েছে যদি আমাদের পেন্সিলের মূল্য 3 গুণ বৃদ্ধি পায়, কয় গুণ বৃদ্ধি পায় 3 গুণ, তাহলে দেখো এক ধাপে আমাদের চলে যাবে কি 6 চলে যাবে, কত চলে যাবে 6। এখন সেক্ষেত্রে দামটাও কেমন হবে, দেখো দামটাও ঠিক 16 থেকে এক লাফে চলে যাবে কত 48-এ। এবার যদি 5 গুণ বৃদ্ধি পায় তাহলে এখানে 4, এখান থেকে 5 গুণ হবে কত 20, ঠিক এখান থেকে একবারে এক লাফে 5 গুণ বের হয়ে যাবে কত 160। এইভাবে জাস্ট তোমাকে করতে হবে। এবার বলা হয়েছে যদি অর্ধেক পেন্সিলের দাম অর্ধেক হয়, যদি মূল্য হয় অর্ধেক, তার মানে আমাদের যদি 40টা হয়, কয়টা হবে 40টা, 40-এর অর্ধেক কত 20টা, তাহলে এক্ষেত্রেও এটার অর্ধেক হবে কত 160 মূল্য, একেবারে সিম্পল জিনিস। দেখো এবার বলা হয়েছে উপরের প্রশ্ন অনুযায়ী যদি আমরা 64টি পেন্সিল কিনি তাহলে মূল্য কত হবে, 32টি পেন্সিলের মূল্য আমার দেওয়া হয়েছে, আমাকে 64টি পেন্সিলের মূল্য বের করতে হবে। তো দেখো একটু খেয়াল করি, এই 32-এর দ্বিগুণ কিন্তু 64, তাহলে যদি আমরা এটারও দ্বিগুণ করে দিই তাহলে কিন্তু 64টি মূল্য পেয়ে যাব। তাহলে লিখবো কি, যে লিখবো 32 এর দ্বিগুণ 64টি হলে 256 এর দ্বিগুণ কত হবে, 256 দ্বিগুণ হবে 256 গুণ 2 সমান সমান হবে 6 দুগুণে 12, 2 512, কত হবে 512, তাহলে 12 টাকা। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যদি 32টা হয় আমাদের এক্স্যাক্টলি পেন্সিলের মূল্য 256 টাকা, তাহলে 64টির মূল্য হবে কত 512 টাকা। তার মানে এখানে লিখবো যে অতএব 6-4টি পেন্সিলের মূল্য হবে 512 টাকা। ঠিক আছে, একেবারে ইজি অঙ্ক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আজকের এই পার্টে আমি তোমাদেরকে 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সকল সমাধান করিয়ে দিলাম। আগামী পার্টে আমরা 3 অনুশীলনী এখান থেকে সমাধানটা শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ।